হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আইসবার্গ স্পিক্স। তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের সেলফ গ্রোথ সিরিজের ফাউন্ডেশনের পার্ট 2 এর ভিডিওতে। আজ আমরা কথা বলবো ইমোশনস নিয়ে। এটা পার্ট 2 ফাউন্ডেশনের। এর আগে এই সিরিজের মাত্র একটা ভিডিওই গেছে, সেটা সেলফের ওপরে। যেহেতু সেলফ গ্রোথ নিয়ে কথা হচ্ছে, তাই সেলফ কী হয়, এর কম্পোনেন্ট কী হয়, এগুলো কী করে কাজ করে, তার উপর একটা ভিডিও দেওয়া রয়েছে। যারা নতুন এসেছো এবং ওই ভিডিওটা সম্পর্কে কিছু জানো না বা দেখোনি, তারা এই ভিডিওটা দেখার আগে ওই ভিডিওটা দেখো। এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্কটা পেয়ে যাবে। এবং সেই ভিডিওর শেষে একটা টাস্ক রয়েছে, সেই টাস্কটা অবশ্যই করো এবং গুগল ফর্মে সাবমিট করো। তারপরে এই ভিডিওটা দেখো, আরও বেশি ভালোভাবে বুঝতে পারবে এবং আরও বেশি মজা পাবে জিনিসটা করতে। ঠিক আছে, তো আজকে আমরা ইমোশনস নিয়ে কথা বলবো। তার আগে বলে দিই, যারা যারা আগের ভিডিওতে টাস্ক সাবমিট করেছো তাদের জন্য, তাদের অ্যান্সার্সগুলো নিয়ে একটা ডিসকাশন অলরেডি আপলোড হয়ে গেছে, তোমরা দেখে নিও। আর আজকের ভিডিওর শেষেও একটা টাস্ক থাকবে, ঠিক আছে? তো সেটা শেষে বলবো কি টাস্ক থাকবে, তো দেখতে থাকো। আজকে প্রথমে কথা বলছি ইমোশনস নিয়ে। তো ইমোশন কি হয়? ইমোশন খুব সোজা কথায়, পাতি কথায়, আমাদের মনের অবস্থা। কোনো একটা পার্টিকুলার সিচুয়েশানে তুমি কেমন অনুভব করছো, ভালো খারাপ, সেইটা হচ্ছে পাতি কথায় ইমোশন। ঠিক আছে, তো কোনো রকম বাইরে থেকে আসা স্টিমুলাস বা উদ্দীপকের প্রতি আমাদের মানসিক বা শারীরিক যে প্রতিক্রিয়া হয়, সেটাকে এক কথায় আমরা ইমোশনস বলি। এবার এই ইমোশনসের কিছু কম্পোনেন্টস রয়েছে, সেগুলোকে আমরা কয়েকটা ভাগে ভাগ করি। সেগুলো হচ্ছে সাবজেক্টিভ এক্সপিরিয়েন্স বা তোমার ব্যক্তিগত অভিজ্ঞতা কী, তোমার ফিজিক্যাল অ্যারাউজাল কি, একটা পার্টিকুলার ইমোশন, একটা পার্টিকুলার সিচুয়েশনে তোমার বডি কিভাবে রিয়াক্ট করছে, এবং তোমার শারীরিক উত্তেজনার ফলে তুমি যে ব্যবহারটা করছো সেই বাহ্যিক এক্সপ্রেশনটা কী হচ্ছে। পুরো জিনিসটা কী করে কাজ করে, খুব সোজাভাবে বলছি। তোমার কাছে বাইরে থেকে কোনো একটা সিগন্যাল এলো বা স্টিমুলাস এলো, সঙ্গে সঙ্গে তোমার কগনিটিভ অ্যাপ্রেজাল হয়, অর্থাৎ তোমার যে এক্সিকিউটিভ ফাংশনিং তোমার প্রিফ্রন্টাল কর্টেক্সে হয়। তুমি যে বিচার বিবেচনা করো যে একটা ঘটনা বা একটা সিচুয়েশান আমাকে কিভাবে অ্যাফেক্ট করতে পারে, সেটার মাধ্যমে ফার্স্টে এটা খুব উইদিন সেকেন্ডস হয়। কোনো একটা স্টিমুলাস আসে, সঙ্গে সঙ্গে তোমার ব্রেনে সিগন্যাল যায়, তুমি বুঝতে পারো সেই সিচুয়েশানটা তোমার জন্য কোনো থ্রেট কিনা, এবং তার উপর ভিত্তি করে তোমার ফিজিক্যাল অ্যারাউজাল হয়। তুমি বুঝতে পারো তোমার ভয় লাগছে বা তোমার রাগ হচ্ছে, ফলে তোমার হয় হাত কাঁপতে শুরু করলো, নয় বুক ধুকপুক করতে শুরু করলো, কিছু একটা সিগন্যাল তুমি পাবে, এবং তারপরে তুমি একটা অ্যাকশান নেবে বা বিহেভ করবে, হয় চিৎকার করলে, নয় দৌড়ে পালিয়ে গেলে। ঠিক আছে, এই জিনিসটা হয়। তো তো আমাদের ব্রেনে দুটো পার্ট আছে, অ্যামিগডালা আর হাইপোথ্যালামাস। এরা দুজন আমাদের এই পুরো জিনিসটা করতে সাহায্য করে। অ্যামিগডালা হচ্ছে ইমোশন রিজিয়ন, অ্যামিগডালা আমাদের ইমোশনসকে কন্ট্রোল করে। তো বিভিন্ন ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন গবেষণা করে দেখা গেছে মোট 7টা ইমোশনস, বেশিরভাগ সমস্ত ধরনের রিজিয়নের মধ্যে এই কমন 7টা ইমোশনস পাওয়া যায়। আমি দেখে বলছি, ঠিক আছে? প্রথমে হচ্ছে হ্যাপিনেস বা আনন্দ, তারপরে স্যাডনেস, অ্যাঙ্গার, ফিয়ার, ডিসগাস্ট, সারপ্রাইজ অর কন্টেম্প্ট। এই 7টা মানে হচ্ছে আনন্দ, দুঃখ, রাগ, ভয়, ঘৃণা বা বিরক্তি, বিস্ময় বা অবাক হওয়া, এবং অবজ্ঞা বা উপেক্ষা করা। এই জিনিসগুলো দেখা যায়। তো এই 7টা ইমোশন ওয়ার্ল্ড ওয়াইড সমস্ত কালচারে কম বেশি পাওয়া যায়। এবার একটা টার্ম তোমরা শুনে থাকবে, সেটা হচ্ছে ইমোশনাল রেগুলেশন। এই জিনিসটা কি হয়? ইমোশনাল রেগুলেশন মানে হচ্ছে তোমার ভেতরে এই ইমোশনসগুলো কখন কিভাবে অ্যারাইজ করছে, এবং সেগুলো অ্যারাইজ করার পরে তুমি কিভাবে বিহেভ করছো, সেই পার্টিকুলার ইমোশনকে তুমি কিভাবে হ্যান্ডেল করছো কোনো পার্টিকুলার সিচুয়েশনে, স্থান কাল পাত্র মাথায় রেখে তুমি জিনিসটাকে হ্যান্ডেল করছো, নাকি সেগুলো তোমার কাছে কোনো ম্যাটার করে না। ফর এক্সাম্পল, তুমি ক্লাসের মধ্যে বসে আছো, তোমার বন্ধু তোমার একটা খারাপ কথা বলেছে, তো তোমার খুব রাগ হলো, তুমি বুঝতে পারলে। এবার তুমি সেটাকে কি করে হ্যান্ডেল করবে? ক্লাসের মাঝখানে বসেই তাকে দুটো চড় থাপ্পড় দিয়ে দেবে, নাকি বলবে বাইরে চল দেখে নেবো? এই জিনিসটা হচ্ছে ইমোশনাল রেগুলেশন। আমি খুবই ক্যাজুয়ালি বললাম জিনিসটা। আর একটা জিনিস হয় ইমোশনাল ইন্টেলিজেন্স। সেটা হচ্ছে তুমি কতখানি দক্ষতার সঙ্গে এই ইমোশনাল রেগুলেশনটা করতে পারছো।
সেটা দুরকমভাবে হতে পারে, ইন্টার আর ইন্ট্রা। ইন্ট্রা মানে হচ্ছে তুমি নিজের ইমোশনগুলোকে কত ভালোভাবে বুঝতে পারছো এবং তার এগেনস্টে স্টেপ নিচ্ছ। আর ইন্টার মানে হচ্ছে তুমি তোমাকে ছাড়া তোমার সারাউন্ডিংসে যারা রয়েছেন আলাদা মানুষদের ইমোশনসকে তুমি কতখানি অ্যাক্টিভলি বুঝতে পারছো এবং তাদের সঙ্গে এমপ্যাথেটিক হয়ে সেই জিনিসটাকে হ্যান্ডেল করছো। এবার হচ্ছে আমরা ইমোশনস চিনি কী করে, ইমোশনস আমাদের মধ্যে ডেভেলপ করে কী করে। তাহলে আমাদের একটুখানি ডেভেলপমেন্টাল সাইকোলজির দিকে আসতে হয়, আমাদেরকে ইমোশনাল ডেভেলপমেন্ট নিয়ে একটু আলোচনা করতে হয়। আচ্ছা, এই পার্টটা আমি কয়েকটা ভাগে বলবো। আমাদের ডেভেলপমেন্টাল সাইকোলজিতে আমরা পড়ি একটা জিনিস, সেটা হচ্ছে স্টেজেস অফ ডেভেলপমেন্ট। আমাদের এই পুরো জীবনটাকে কয়েকটা স্টেপে ভাগ করা হয়, ইনফ্যান্সি, বেবিহুড, তারপরে আর্লি চাইল্ডহুড, তারপরে লেট চাইল্ডহুড, তারপরে অ্যাডোলেসেন্স, দেন অ্যাডাল্টহুড। এবং এই প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা এজ রেঞ্জেস আছে এবং এই প্রত্যেকটা স্টেপে আলাদা আলাদা বৈশিষ্ট্য দেখা যায়। সেটা সমস্ত ডেভেলপমেন্টের ক্ষেত্রে, সোশ্যাল ডেভেলপমেন্ট, ফিজিক্যাল ডেভেলপমেন্ট, সেই রকমই ইমোশনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রেও এই প্রত্যেকটা স্টেপে আলাদা আলাদা জিনিসপত্র ঘটে আমাদের সঙ্গে। তো আমি এক এক করে বলছি, আমি আবার নোট করে নিয়েই বসেছি। তো একদম প্রথমে হচ্ছে ইনফ্যান্সি। এই স্টেজটা হচ্ছে জন্মের পর থেকে মোটামুটি 6 মাস 1 বছর পর্যন্ত। তো এই সময়টাতে আমাদের ফিজিক্যাল অ্যারাউজাল সব থেকে বেশি থাকে। আমরা হাসি, কান্না এগুলোর মাধ্যমেই আমাদের আনন্দ, দুঃখ, ভয়, রাগ এগুলোকে প্রকাশ করি। তো ইনফ্যান্সিতে না, আমরা তো জানি না যে কোন ইমোশনটাকে কি বলে। একটা সদ্যজাত শিশু, সে কিছু বোঝে না, কোনো কথা বলতে পারে না, ওর খিদে পেয়েছে, ও কাঁদছে, এটা আমরা বুঝতে পারছি যে ও কাঁদছে, তার মানে ওর খিদে পেয়েছে, এটা হতে পারে, তাও আমরা শিওর নই। কিন্তু ও তো জানেই না যে ও কেন কাঁদছে, কারণ খিদে পাওয়াটা একটা ফেনোমেনা, ওর কাছে তখন সেটা নেই। ও এই ধরনের কোনো শব্দ বা এই ধরনের কোনো এক্সপিরিয়েন্সের সঙ্গেও পরিচিত নয়। তো ইনফ্যান্সির যখন এই ফেজটা থাকে, তখন বাচ্চারা সব থেকে বেশি ডিপেন্ডেন্ট হয়ে থাকে তাদের ফ্যামিলি মেম্বার্সদের ওপরে, স্পেশালি তাদের মায়ের ওপরে, এবং তাদের কথার মাধ্যমে ইমোশনগুলোকে চিনতে শেখে। কিভাবে, পরেরটায় বলছি। 1 বছর যখন ক্রস হয়, ওরা আরও ভালোভাবে স্টিমুলাসগুলোকে বুঝতে পারে। কীরকম হয়, দেখা গেল বাচ্চা কাঁদছে, ঠিক আছে, মা বাবা বাড়ির যে কেউ রয়েছে তারা ওকে বলছে, মা তুমি কাঁদছো কেন, তোমার কি খিদে পেয়েছে, তোমার কি কষ্ট হচ্ছে। ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট শুরু হয় এবং ওরা তখনও জানে না যে খিদে পেলে কেউ কাঁদে বা দুঃখ পেলে কেউ কাঁদে। ওরা এক্সপ্রেস করলো, ভাষা দিলাম আমরা। আবার ও খুব হাসছে, খুব এক্সাইটেড, ঠিক আছে। তো বাড়ির বড় কেউ বললো, বাবা কত খুশি, কত খুশি তুমি। তো ও বুঝতে পারলো যে আমি এই বিহেভিয়ারটা করছি, এর মানে আমি এখন খুশি আছি। চাইল্ড হাত পা ছুটছে, হাসছে না, ঠিক আছে। কেউ এসে বললো, দেখো দেখো কত রাগ করতে শিখেছে বাচ্চাটা, ঠিক আছে। তখনও বুঝলো যে আমি এই যে রিয়াকশানটা করছি, আমার এই ইমোশন, আমার এই অবস্থাটা হয়তো রাগ, এটাকে রাগ বলে। এরপরে যত আস্তে আস্তে ও বড় হয়, যত কথা বলতে শেখে, বুঝতে শেখে, ইন্টারাক্ট করতে শেখে, তত এই জিনিসগুলো আরও ক্লিয়ার হয়, আরও শেপ হয়। এরপরে আসছে আর্লি চাইল্ডহুড। আচ্ছা, বেবিহুডের কথা বলছিলাম এতক্ষণ ধরে, ওটা 1 থেকে 2 বছর পর্যন্ত চলে। এবার 2 থেকে 6 বছর পর্যন্ত মোটামুটি এই সময়টার মধ্যে আমাদের আর্লি চাইল্ডহুড থাকে। এই সময় আমরা প্রথম সোশ্যালাইজড হই। আমাদের সময় প্রি নার্সারি, নার্সারি এই সমস্ত স্কুলে আমরা পড়তাম। এখন বাচ্চারা আর্লি চাইল্ডহুডে কিডজিতে যায়, ঠিক আছে। ওদের তো, আমাদের ভাইরা যেত কিশলয়ে, তো ওখান থেকেই না আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো শুরু হয়। আমরা অন্যের ইমোশনসকে বুঝতে শিখি। খুব জনপ্রিয় একটা কথা আমরা জানি, শেয়ারিং ইজ কেয়ারিং। তোমার বন্ধুকে তুমি কিছু শেয়ার করো, ও কিছু খারাপ লেগেছে, তুমি ওর সঙ্গে কথা বলো, ঠিক আছে। ও রাবার আনেনি, তুমি ওটা শেয়ার করো, ও বই আনেনি, তুমি ওটাকে শেয়ার করো। এইগুলো তখন থেকে শুরু হয়। আমরা টিফিন শেয়ার করে খেতে শুরু করি, ঠিক আছে। এই জিনিসগুলো তখন থেকে শুরু হয়। নেক্সট আসছে লেট চাইল্ডহুড। লেট চাইল্ডহুড হচ্ছে মোটামুটি 6 থেকে 12 বছর, মানে লেট চাইল্ডহুডের শেষে গিয়ে আমরা পিউবার্টি হিট করি। তো লেট চাইল্ডহুডে এবং অ্যাডোলেসেন্সের শুরুতে
একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় দেখা যায়, সেটাকে বলা হয় হাইটেন্ড ইমোশনালিটি। কি হয়, লেট চাইল্ডহুডের আমরা আরও অনেক বেশি মানুষজনের সঙ্গে ইন্টারাক্ট করতে শুরু করি। আগের দিন সেলফের ভিডিওতে বলছিলাম যে তখন থেকেই মানুষজন আমাদের সম্পর্কে বিভিন্ন রকম রিমার্ক করতে শুরু করে, এবং লেট চাইল্ডহুডের শেষের দিকে গিয়ে দেখা যায় এই যে সোশ্যালাইজেশনটা হচ্ছে, এই যে আমরা ইন্টারাকশনটা করছি লোকজনের সঙ্গে, তার ফলে আমাদের এই ইমোশনসগুলো আরও বেশি করে ডেভেলপ করে। শেষের দিকে ওই পিউবার্টি হিট করার আগে আগে আমাদের হরমোনাল অনেক ধরনের চেঞ্জেস আসে। সে কারণে বাচ্চারা অনেক ফ্রিকুয়েন্ট ইমোশনস ফিল করে। বলতে চাইছি যে আমরাও ওই সময়ে এরকম অনেক ফ্রিকুয়েন্ট ইমোশনস ফিল করেছি 6 থেকে 12 বছরের মধ্যে, এবং এমন অনেক ঘটনাই হয়েছে, এমন অনেকবারই এরকম সিচুয়েশান এসেছে যে আমরা এমন অনেক বিহেভিয়ার করেছি, কিন্তু পরে আমাদের মনে হয়েছে এরকম কেন করলাম, এটা তো আমি করতে চাইনি, কিন্তু আমি সেটার কোনো রিপ্লাই পেলাম না। এরকম অনেক কিছুই হয়, তার কারণ ওই বয়সে ওই সময়ে আমাদের অতখানি ম্যাচুরিটি থাকে না যে আমরা প্রত্যেকটা ইমোশনসকে, ওরকম ফ্রিকুয়েন্ট ইমোশনস যেটা প্রথমবার আমাদের জীবনে আসছে, সেটাকে কি করে হ্যান্ডেল করতে হয়, সেটাকে কি করে ম্যানেজ করতে হয়, কী করে সেগুলোর নাম দিতে হয়, কি করছি বুঝতে পারি না। তো ওই সময়েই আর একটা জিনিস হয় যেটাকে বলা হয় ইমোশনাল ক্যাথারসিস। এই যে প্রচণ্ড ফ্রিকুয়েন্ট ইমোশনসগুলো আসছে, বাচ্চারা প্রচণ্ড কাঁদছে, প্রচণ্ড হাসছে, যে মানে ওটার ফিনোমেনাটা হচ্ছে এটাই, ওটার বৈশিষ্ট্যটা এটাই যে যে কোনো ইমোশনসের মাধ্যমে আমরা খুব তাড়াতাড়ি উত্তেজিত হয়ে যাই। ঠিক আছে, ওই 6 থেকে 12 বছর সময়ের মধ্যে কিছু হলো, খুব দুঃখ পেয়ে গেলাম, কেঁদেই চলেছি, কান্না থামছে না। কিছু হলো, খুব আনন্দ পেলাম, এত আনন্দ পেলাম পড়াশোনা সব ভুলে গেলাম। ঠিক আছে, কিছু একটা বললো মা বাবা, প্রচণ্ড রেগে গেলাম, রেগে গিয়ে কারোর সঙ্গে কথা বন্ধ, খাওয়া দাওয়া বন্ধ, জিনিসপত্র এটা ওটা ছুটতে শুরু করলাম। এইগুলো হাইটেন্ড ইমোশনালিটির মধ্যে দেখা যায়। এবার এই জিনিসগুলোকে ক্লিয়ার করার জন্য যেটা আসে সেটা হচ্ছে ইমোশনাল ক্যাথারসিস বলা হয় ওইটা টার্মটাকে। ক্যাথারসিস কথাটার মানে হচ্ছে ক্লিয়ারেন্স, যে পদ্ধতিতে আমাদের এই জমে থাকা ইমোশনসগুলো বেরোয়। কেউ কেউ খুব কান্নাকাটির মাধ্যমে বের করে, যেটাকে অনেক সময় মা বাবারা বলেন ট্যান্ট্রাম, আমাদের এই ভাষাতে বলা হয়। অনেক সময় মা বাবারা বুঝতে পারেন না এই জিনিসগুলোকে কি করে হ্যান্ডেল করতে হয়। ঠিক আছে, তো অনেক সময় সেগুলো আমাদেরও খারাপ লাগে, আমাদেরও দুঃখ হয়, মা বাবা কেন আমাকে বুঝছে না, আমার কথাটা কেন শুনছে না, এরকম অনেক অনেক অভিযোগ তৈরি হয় আমাদের মধ্যে। তোমাদেরও হয়েছে, আমারও হয়েছে, সবার হয় এটা। ঠিক আছে, তো এই জিনিসটা হচ্ছে। এরপরে এই যে ইমোশনাল ক্যাথারসিস, এই যে ক্লিয়ারেন্স অফ আনরিজলভড ইমোশনস, এটা বিভিন্নভাবে হতে পারে। কেউ খুব কান্নাকাটি করে বের করলো, কেউ ডায়েরি লেখে, কেউ তখন নতুন নতুন কোনো স্পোর্টসে ভর্তি হয়, বা কোনো ভর্তি হওয়ারও দরকার নেই, মানুষজন খেলাধুলা করে, তখন কোনো ছবি আঁকলো, কোনো ডান্স করলো, এই জিনিসগুলো তখন আমাদের মধ্যে এই হবিজ জিনিসটা আস্তে আস্তে বাড়তে শুরু করে। আচ্ছা, এরপরে আসছে অ্যাডোলেসেন্স, দ্য পিক টাইম ইন আমাদের আমাদের সবার জীবন একটা পিক টাইম। তো এই সময় আমাদের হরমোনাল রেগুলেশন খুব বেশি ফ্রিকোয়েন্ট হয়ে যায়, এবং তার কারণে আমাদের ইমোশনসগুলো আরও বেশি ফ্রিকোয়েন্টলি ফ্লাকচুয়েট করতে শুরু করে। আমরা একদম নতুন নতুন কতগুলো বৈশিষ্ট্য বা নতুন নতুন কতগুলো ঘটনার সম্মুখীন হই। ঠিক আছে, অনেক ডাউটস হয় যেগুলো আমরা কাউকে জিজ্ঞেস করতে পারি না, করতে গেলে ভয় লাগে। তো এগুলো হচ্ছে অ্যাডোলেসেন্সের বৈশিষ্ট্য। তো এইভাবে একটা রাফ আইডিয়া দিলাম, এইভাবে আমাদের ইমোশন ডেভেলপ করে। মানে ইমোশন ডেভেলপ করে সোশ্যালাইজেশনের মাধ্যমে, আমাদের আশেপাশের লোকজন যেভাবে আমাদেরকে শেপ করে তার মাধ্যমে আমাদের ইমোশনস ডেভেলপ করে। তোমারও হয়েছে, আমারও হয়েছে। ইভেন এখন আমি চিন্তা করতে বসলে আমার এমন অনেক ঘটনা মনে পড়ে যেগুলোর আমি কোনো ব্যাখ্যা পাই না। আবার এরকমও মনে হয় যে এরকম আমার সঙ্গে কেন হলো। আমি জানি তোমাদের সঙ্গেও এরকম হতে পারে। তো আজকের টাস্কটাও সেই ওরিয়েন্টেড রয়েছে। তো আমি বলবো, টাস্কে আসবো, তার আগে একটা খুব ইন্টারেস্টিং জিনিস বলবো। তার আগে বলি, ভিডিওর শেষ দিকে চলে এসেছি, আর বেশি কথা বলার কিছু নেই। তো ইন্টারেস্টিং ফ্যাক্টটা হচ্ছে আমাদের মেমোরি আর আমাদের ইমোশনস
এই দুটো একে অপরের সঙ্গে খুব বেশি কানেক্টেড। ঠিক আছে, একটা বিষয় হয়, সেটাকে বলা হয় ফ্ল্যাশ বাল্ব মেমোরি। ফ্ল্যাশ বাল্ব মেমোরি কি? কোনো একটা ঘটনা তোমার সঙ্গে বা আমাদের যে কোনো কারোর সঙ্গে ঘটছে, এবং সেটা খুব ইমোশনালি ইন্টেন্স একটা সিচুয়েশন। তুমি খুব আনন্দে আছো বা খুব দুঃখে আছো, খুব রাগ হচ্ছে, তো ওই যে ঘটনাটা ঘটছে তোমার সামনে, ইমোশনালি ইন্টেন্স কোনো ঘটনা যখন আমাদের সঙ্গে ঘটে, তখন আমাদের অ্যামিগডালা অ্যাক্টিভ হয়ে যায়। অ্যামিগডালা লিম্বিক সিস্টেমের একটা অংশ। তো ও তখন যে কাজটা করে সেটা হচ্ছে যে ওই সময়ের যে মেমোরিটা, ওটা না একদম ছবির মতো তোমার মেমোরিতে বসে যায় এবং ওটা খুব অ্যাক্টিভ হয়। ঠিক আছে, এবং পরবর্তীকালে যখন তুমি সেম সিচুয়েশানে আসো বা সেম এক্সপিরিয়েন্স করবে বলে তোমার মনে হয়, তখন কি হয়, ওই যে আগের যে ঘটনাটা, আগের যে মেমোরিটা, সেটা তোমার চোখের সামনে ঘুরতে থাকে। তো আমরা অনেক সময় বলি যে ফ্ল্যাশব্যাক আসছে, এইগুলো হচ্ছে, তো ওটা অ্যাকচুয়ালি ফ্ল্যাশ বাল্ব মেমোরির কাজ। ঠিক আছে, তো পরবর্তীকালে যখন এরকম কোনো ঘটনা ঘটবে, কোনো ইমোশনালি ইন্টেন্স সিচুয়েশন আসবে, প্রচণ্ড দুঃখে আছো, প্রচণ্ড রাগে আছো বা প্রচণ্ড আনন্দে আছো, তখন এটা মাথায় রেখো যে তোমার অ্যামিগডালা কিন্তু কাজ করা শুরু করে দিয়েছে, এবং পরবর্তীকালে যখন সেম সিচুয়েশান অ্যারাইজ করবে, তোমাকে কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে হবে। কারণ এই যে ফ্ল্যাশ বাল্ব মেমোরি, এটা খুব ওয়াইসলি ইউজ করতে হয়। ঠিক আছে, ধরে নাও আজকে তোমার কোনো বন্ধুর সঙ্গে খুব ঝামেলা হয়েছে এবং সেটা সেই সময় তুমি খুব দুঃখ পেয়েছো, তোমার ফ্ল্যাশ বাল্ব মেমোরি তৈরি হয়েছে। এখন তুমি চিন্তা করলে যে ও রাগটা করলো কেন, তুমি নিশ্চয়ই এমন কোনো ব্যবহার ওর সঙ্গে করেছো বা করনি কিছু একটা। তো নেক্সট টাইম যখন তুমি ওর সঙ্গে আবার মিট করবে, তোমার চোখের সামনে প্রথমেই ভাসবে যে আগের বার যখন মিট করতে এসেছিলাম এই জিনিসটা আমার সঙ্গে হয়েছিল। তখন তোমার মাথায় যেন ঘোরে যে আমি এবার এমন কোনো বিহেভিয়ার করব না যেটাতে ও কষ্ট পায় বা দুঃখ পায় বা রাগ করে। আমরা এবার যেটা করব সেটা দুপক্ষের ডিসকাস করার মাধ্যমে সুস্থভাবে একটা আলোচনায় বসবো। একটা ফর এক্সাম্পল বললাম। তো এইভাবে আমাদের ফ্ল্যাশ বাল্ব মেমোরি কাজ করে। এবার এত জ্ঞান শুনিয়ে দেওয়ার পরে আমাদের আজকে কাজ হচ্ছে আমাদের নিজের ইমোশনসকে চেনা। আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। আমি যখন ছোটবেলায় প্রথম স্কুলে ভর্তি করা হয়, আমার খুব ভয় লাগতো। আমি প্রচণ্ড ভীতু ছিলাম। আমার ভয়গুলো এরকম ছিল যে আমাকে যদি বাড়ি থেকে বের করে স্কুলে দিয়ে আসা হয়, আমি হারিয়ে যাব। ঠিক আছে, আমি যখন স্কুলের সিঁড়ি দিয়ে নামতাম তখন আমার ভয় লাগতো আমি পড়ে যেতে পারি, আমি সবার লাস্টে নামতাম। আচ্ছা, আর একটু বড় হলাম, এরকম আরও অনেক ভয় ছিল, সেগুলো এখন বলছি না, ভিডিও লং হয়ে যাবে। এটা আমার আর্লি চাইল্ডহুডের দিকে ছিল। এবার লেট চাইল্ডহুডে 6 থেকে 12 বছর বয়স, সেই সময় আমি ধরো 5-6 এরকম সময়, মানে ওই ক্লাস 1 থেকে 5-6-এর মধ্যে। তো তখন আমার মধ্যে যেটা হয়েছিল সেটা হচ্ছে আমি খুব অ্যাগ্রেসিভ ছিলাম। আমার কথা যদি কেউ না শুনতো, আমাকে যদি কেউ একটু কম অ্যাটেনশন দিত, আমি খুব জোরে জোরে কথা বলতাম। ঠিক আছে, আমার মানে ওই সময়টা আমার মনে পড়ে যে আমি খুব বেশি অ্যাগ্রেসিভ ছিলাম, আমি খুব ইগোসেন্ট্রিক ছিলাম, আমি খুব সেলফ সেন্টার্ড ছিলাম। মানে আমাকে পাত্তা দাও, আমার সব কথা শোনো, আমাকে গুরুত্ব দাও, এরকম একটা ব্যাপার ছিল। আচ্ছা, অ্যাডোলেসেন্স। ওকে, এবার অ্যাডোলেসেন্সে এসে যেটা হলো সেটা হচ্ছে আমি কথায় কথায় খুব রেগে যেতাম। মানে কি করে বোঝাই জিনিসটা, আমায় কেউ কোনো কথা বললে আমি তার পার্সপেক্টিভটা বুঝতে চাইতাম না, বুঝতে পারতাম না। আমার যদি সেটা খারাপ মনে হতো আমি রিয়াক্ট করে দিতাম ওই জায়গাটায়, চিৎকার করে কথা বলতাম তোমার সঙ্গে আমি মিলতে পারবো না, এসব মানতে পারবো না, একদম মুখের ওপর স্ট্রেট কাট কথা। অ্যাডোলেসেন্সে পুরো একদম জাতা ছিলাম। ঠিক আছে, আমার মনে হয়। তো মানে আগের দিন সেলফে আমরা এটাই বলছিলাম যে আমার এখন মনে হয় যে ওই সময় আমার সেলফ আইডেন্টিটিটা একটু নেগেটিভ ধরনের ছিল। যদিও পজিটিভ নেগেটিভ আমরা অতটা ধরি না, কারণ প্রত্যেকটাই ইউনিক ব্যাপার স্যাপার, এবং যেহেতু ওই সময়টায় আমরা বুঝতে পারি না যে আমাদের সঙ্গে কি হচ্ছে। তো আবারও একবার মা বাবাদের কাছে রিকোয়েস্ট, যদি আপনার বাচ্চা এরকম করে, যদি আপনার বাচ্চা বুঝতে পারছে না তার কি করা উচিত, ওর ওই হিন্টগুলো, ওর ওই ক্লুগুলো দেখে একটু বুঝতে চেষ্টা করুন এবং ওর সঙ্গে কমিউনিকেট করুন। কারণ আমি বলছি আমার ওই সময় প্রচণ্ড ভয় লাগতো যে আমি যদি
এরকম কিছু বলি বাড়িতে যে আমার এটা ভালো লাগছে না, ওটা ভালো লাগছে না, আমাকে বকবে। আমার মা বাবা কোনোদিন আমাকে বকেননি, কিচ্ছু বলেননি, কিন্তু আমার নিজের মনে মনে ভয়টা হতো। ঠিক আছে, তো আমি জানি তোমাদের মধ্যে এমন অনেকেই রয়েছো যাদের সঙ্গে এই জিনিসটা হয়েছে। আমি কিছুদিন আগেই একজনের সঙ্গে কথা বলছিলাম, ও আমাকে বলছে যে আমার মা বাবা কখনো আমাকে কিছুর জন্য জোর করেনি, কিন্তু আমি শুনেছি আমার বাবা পছন্দ করেন ডাক্তার হওয়া, এবং এটা আমি ছোটোবেলা থেকে শুনে আসছি, এবং এখন আমার মনে হয় যে আমি যদি নিটে চান্স না পাই তাহলে আমি আমার মা বাবার মান সম্মান রাখতে পারবো না। মানে কতখানি ইন্টেন্স হয়ে গেছে জিনিসটা, যে ওর মা বাবা ওকে কখনো বলেও নি এই কথাটা যে তোকে ডাক্তারিই পড়তে হবে, না হলে বাড়ি থেকে বের এরকম কোনো ব্যাপার হয়নি। ওর নিজে থেকেই জিনিসটা মনে হয় যে আমি যদি বাবার ভালো লাগার কাজ বা মায়ের ভালো লাগার কাজ এই জিনিসটা করে দেখাতে না পারি, তার মানে আমি ওদেরকে দুঃখ দিলাম। এরকম অনেক অনেক কমপ্লেক্স জিনিসপত্র হয়ে থাকে। তো এখন এসে আমি এখন ইয়াং অ্যাডাল্টহুডে আছি, তো এখন আমার মনে হয় যে আমি আগের থেকে এখন অনেকটা বেশি শান্ত হয়েছি। এখন আমি লোকজনের কথা শুনে রিয়্যাক্ট করার আগে তার পয়েন্ট অফ ভিউটা বোঝার চেষ্টা করি, সে কি বলতে চাইছে না চাইছে। আমার বাড়ির লোকজনও বলে তুই এখন অনেক শান্ত হয়ে গেছিস, এখন আর অত চিৎকার করিস না। খুব রেয়ার চিৎকার চেঁচামেচি করি, বেশিরভাগ সময়টা চুপচাপ থাকি। মানে যদি মনে হয় যে এখানটা আমার কথা বলার কোনো প্রয়োজন নেই, তো আমি বলি না, জাস্ট অ্যাভয়েড করে যাই। ঠিক আছে, তো কিছুটা এইরকম ওরিয়েন্টেডই থাকবে আমাদের আজকের টাস্কটা। তোমরা গুগল ফর্মটা খুলে দেখবে যে সেখানে তোমাদের নাম জানতে চাওয়া হয়েছে। নাম পুরো লেখার দরকার নেই, ইনিশিয়ালসে লিখবে, ওখানে এক্সাম্পল দেওয়া থাকবে। আগের ভিডিওতেও বলেছিলাম যদি আমার গোটা নামটা অয়ন্তিকা পুতাতুন্ডা হয় দেন আমি নামটা লিখবো A.P. করে। ঠিক আছে, তারপরে তুমি কোন ক্লাসে পড়ো রেঞ্জ দেওয়া থাকবে, একটা সিলেক্ট করে নেবে। তো প্রথমে মানে আমি কোয়েশ্চেনগুলো বলে দিচ্ছি, আগে পরে হতে পারে। এক তো হচ্ছে তোমার ইদানিং কী ধরনের ইমোশনস খুব বেশি ফ্রিকুয়েন্ট থাকে? তুমি খুব বেশি স্যাড থাকো, না খুব আনন্দে থাকো, না অল্পতেই রেগে যাও, এরকম একটা জিনিস আসবে। আচ্ছা, আর একটা আসবে রিসেন্ট পাস্টে এমন কোনো ঘটনা যেটা তোমাকে খুব আনন্দ দিয়েছে, আবার রিসেন্ট পাস্টে ঘটে যাওয়া এমন কোনো ঘটনা যেটা তোমাকে খুব দুঃখ দিয়েছে। রিসেন্ট পাস্টে ঘটে যাওয়া এমন কোনো ঘটনা যেটার ফলে তোমার খুব রাগ হয়েছে। আর ভাবছি একটা ইন্টারেস্টিং জিনিস দেব, যে এই যে আনন্দের কথাটা ছেড়ে দিলাম, কিন্তু যে দুটো ঘটনার ক্ষেত্রে তুমি রেগে গেছো এবং দুঃখ পেয়েছো, সেটার যে কারণটা, সেটাকে যদি তুমি চেঞ্জ করতে পারতে, তুমি সেটাকে কিভাবে চেঞ্জ করতে? মানে ধরে নাও কেউ একটা আমায় খারাপ কথা বলেছে, আমার খুব রাগ হয়েছে বা দুঃখ হয়েছে, দেন আমার কাছে প্রশ্ন এটাই যে ওই সিচুয়েশানে আমার উল্টো দিকে যার কারণে আমি রেগে গেছি বা দুঃখ পেয়েছি, ওর জায়গায় আমি থাকলে আমি কোন বিহেভিয়ারটা করতাম যাতে উল্টো দিকের মানুষটার রাগ বা দুঃখ না হয়। ঠিক আছে, আর দেখছি কী কী ইন্টারেস্টিং কোয়েশ্চেন্স রাখা যায়। তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে এই পার্টে এমন কিছু কোয়েশ্চেন্স থাকবে যেটাতে তুমি তোমার পাস্টকে ঘেঁটে ফেলতে পারো। তো আশা করছি এরকম কোয়েশ্চেন্স রাখার, এখনও ঠিক করিনি। ভিডিওটাও হয়ে গেল, আশা করি বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো ডাউটস হয় আমাকে কমেন্টে জানাবে, আমি রিপ্লাই করব। নাহলে যখন টাস্ক শিটের অ্যান্সার ভিডিওগুলো আমি দেব তখন আমি ডাউটটা ক্লিয়ার করার চেষ্টা করব। আচ্ছা, আর একটা কথা বলার শেষে যাওয়ার আগে, যে আমি সবসময় চেয়েছি অ্যাডোলেসেন্স বা লেট চাইল্ডহুড বা অ্যাডোলেসেন্সের পরের দিকে যারা ইয়াং অ্যাডাল্টহুডে রয়েছে, তাদের এমন অনেক ঘটনা থাকে, এমন অনেক প্রশ্ন বা কথা থাকে যেগুলো কাউকে বলা যায় না, বা সেগুলোকে বেকার ফালতু এগুলো বলে উড়িয়ে দেওয়া হয়। তো যেহেতু আমি জিনিসটা ফিল করেছি, আমি চাইতাম যে ওই সময়ে এমন একটা প্ল্যাটফর্ম থাকুক যে আমার কথাটাকে অ্যাকসেপ্ট করবে, আমার প্রবলেমগুলোকে শুনবে। অ্যাটলিস্ট সমাধান না পাওয়া যাক, শোনার তো কেউ থাক। তো আমি চাইতাম এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করতে। আজকের টাস্কটা করার পরে তোমরা অনেকে বুঝতে পারবে জিনিসটা কীভাবে কাজ করে। এছাড়াও আমাদের চ্যানেলে একটা সিরিজ চলে, সেটা হচ্ছে স্টুডেন্টস স্পিক। তোমার যদি এমন কোনো কথা থাকে যেটা তুমি কাউকে বলতে পারছো না,
বা তুমি চাও যে তোমার কথাটা কেউ শুনুক, আমাকে লিখে পাঠাতে পারো। তার কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশানে দেওয়া থাকবে। আমাকে লিখে পাঠাবে। জিনিসটা লিখে পাঠানোর কারণ একটাই, আমার স্যাররা আমাকে বলেছেন যে যখন আমরা কোনো প্রবলেমে ফেঁসে যাই তখন সেই জিনিসটাকে লিখলে জিনিসটা আরও অর্গানাইজ হয়, আমাদের সামনে প্রবলেমটা আরও ক্লিয়ারলি দেখা যায়। তো সেই কারণেই আমি তোমার মাতৃভাষায় লেখার কথা বলছি। খুব কষ্ট হবে লিখতে, কান্না পাবে। আমার হয়েছে, আমি এক হাত দিয়ে চোখ মুছেছি, এক হাত দিয়ে লিখেছি, এটা হয়েছে আমার। তো তুমি যদি মনে করো যে তোমার এরকম কিছু বলার আছে কাউকে, তুমি আমাকে লিখে পাঠাতে পারো। তো স্টুডেন্ট স্পিক সেগমেন্টে আমরা সেইটা নিয়ে কথা বলবো। সেখানে তোমার নাম পরিচয় কিচ্ছু ডিসক্লোজ করা হবে না, ঠিক আছে? শুধুমাত্র কথাটুকু বলা হবে যে এটা দেখানোর জন্য যে একটা অ্যাডোলেসেন্টের মনে কি চলে, যেটাকে আমরা অনেক সময় উপেক্ষা করে যাই। তো স্টুডেন্ট স্পিক্সের জন্য যদি লেখা পাঠাতে চাও তাহলে আমাকে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, নিচের ডিসক্রিপশানে সমস্ত কিছু পেয়ে যাবে। আজকের টাস্কটা অবশ্যই অবশ্যই করবে, এবং আমার আশা আরও বেড়ে গেছে তোমাদের ওপর, যে তোমরা আমাকে আরও বেশি করে কোঅপারেট করবে জিনিসটা করতে, এই সিরিজটা কন্টিনিউ করতে। তোমরা সকলে খুব ভালো থেকো, আনন্দে থেকো, অন্যদেরকে ভালো রাখার চেষ্টা করো। টাটা।